হ্যালো এভরিওয়ান, মা বাই বনানীর আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা আমার আগের ভিডিওগুলোকে অনেক ভালোবাসা দিয়েছো এবং আমি কখনোই আশা করিনি বা ভাবতেও পারিনি যে তোমরা আমাকে এত কম সময়ে এতটা ভালোবাসা দেবে। তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের। কারণ এই মা বাই বনানী এই ফ্যামিলিটা তোমাদের, এবং আমি শুধুমাত্র আমার যেইটুকখানি নলেজ আছে বা আমি আমার এত বছরের একটা স্ট্রাগেল পিরিয়ড অ্যাবাউট প্রেগনেন্সি বা প্রেগনেন্সির আগে যেই সব স্ট্রাগল করেছি সেখান থেকে যেই জিনিসগুলো আমি শিখেছি সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করি এবং তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই এই জার্নিতে আমার সাথে থেকো, পাশে থেকো, যাতে আমি যা যা শিখেছি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি, যাতে আমি আমার থ্রু দিয়ে একটা হলেও মেয়েকে হেল্প করতে পারি। কারণ আমি জানি প্রেগনেন্সি স্ট্রাগলটা কতটা বেশি ভয়ঙ্কর, কতটা ডিপ্রেশনের মধ্যে চলে যায় একটা মেয়ে। সমস্ত কিছু আমি ফেস করেছি, কিন্তু এন্ড রেজাল্ট এতটা ভালো পাবো আমি কখনোই কল্পনা করতে পারিনি। তো একটা প্রশ্ন না আমার কমেন্ট বক্স পুরো ভর্তি করে দিয়েছে, সেটা হচ্ছে যে কি কেমনভাবে আমার প্রায় 10 থেকে 12 বছরের একটা পিসিওএস যাকে তোমরা বলো, তার সাথে থাইরয়েড, হরমোনাল ইমব্যালেন্স থাকা সত্ত্বেও আমি কেমন করে ন্যাচারালি প্রেগনেন্ট হলাম। এটা কি আদেও পসিবল? কারণ অনেক এমন মেয়েরা আছে যারা পিসিওএস নিয়ে পুরো তাদের জীবনটা না পুরো ঘেটে আছে, এবং যারা প্রেগনেন্সি ট্রাই করছো, যাদের পিসিওএস বা থাইরয়েড বা হরমোনাল ইমব্যালেন্স আছে, তাদের জন্য প্রচণ্ড পরিমাণে ভয়ঙ্কর একটা রোগই বলতে পারো এটা আজকালকার দিনে। প্রায় ঘরে ঘরে শুনতে পাওয়া যায় যে পিসিওএস আছে। প্রথমেই বলে রাখি, পিসিওএস দুটোই কিন্তু একই জিনিস, শুধু নামটা আলাদা। একটা পিসিওডি বলে, একটা পিসিওএস বলে। একটা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, একটা সিনড্রোম, ব্যাস। তাছাড়া কোনো তফাৎ নেই, দুটোই এক। তো সবাই জানতে চেয়েছে যে আমি কেমন করে আমার এই এতগুলো বছরের পিসিওএস থাকার সত্ত্বেও তার আমি এত ইজিলি কনসিভ করলাম ন্যাচারালি, সেটাই জানতে চেয়েছো তোমরা। তো ভাবলাম না আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করি। আর প্রথমেই বলে রাখি, আমি কিন্তু কোনো হেলথ প্রোভাইডার কোনো ডাক্তার বা কোনো নার্স নই। আমি তোমাদের মতনই একজন সাধারণ মেয়ে যে নিজের লাইফের এক্সপিরিয়েন্স থেকে যা যা শিখেছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে। তো চলো আসি মেন পয়েন্টে। তো দেখো, পিসিওএস আজকালকার দিনে একটা কমন একটা মেয়েদের রোগ বলতে পারো। পিসিওএস হলে হরমোনাল ইমব্যালেন্স হবেই। তো যেহেতু এটা হরমোনের একটা ব্যাপার, তো পিসিওএস কি আমি ডিটেলসে বললাম না। তোমাদের যদি জানতে হয় আমি আগেও পিসিওএস কি সেটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা কাইন্ডলি সেই ভিডিওটা দেখে নিও, তাহলে তোমরা বুঝতে পারবে যে পিসিওডি বা পিসিওএসটা কী। এবার আসি মেন টপিকে, যে আমি কেমন করে এত বছরের একটা পিসিওএস থাকা সত্ত্বেও ন্যাচারালি কনসিভ করলাম। দেখো, আমিও কিন্তু অনেক বছর ধরে স্ট্রাগল করেছি। দেখো আমার পুরো জার্নিটা তোমাদের সাথে এখন শেয়ার করব না, সেটা করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তোমরা যদি জানতে চাও এই ভিডিওর কমেন্টে গিয়ে কমেন্ট করো। যদি দেখি যে বেশি অর্ধেকের বেশি আমার স্টোরিতে জানতে চাচ্ছ, তাহলে অবশ্যই আমি শেয়ার করে দেবো যে আমি কেমন করে এত বছর কী কী স্ট্রাগল করেছি, কী কী ট্রিটমেন্ট করিয়েছি, তারপরে গিয়ে আমি কেমন করে ন্যাচারালি কনসিভ করলাম। তো তোমরা যদি জানতে চাও তাহলে কমেন্ট করো। তো দেখো, পিসিওএসটা কি আমি প্রথমে জানতাম না। যখন আমার পিরিয়ডসের গণ্ডগোল হলো, যে ওষুধ না খেলে পিরিয়ডস হলো না, তখন আমি ডাক্তার দেখিয়েছিলাম, গাইনোকোলজিস্ট। তো ওখান থেকেই আমার ধরা পড়ে যে আমার পিসিওডি বা পিসিওএস যেটাই বলো সেটা রয়েছে। তো তখন ডাক্তার আমাকে মেডিসিন দিয়েছিল। তখন আমার বয়স অনেক কম, অনেক ছোট। তখন আই থিঙ্ক আমি ক্লাস 10-এ পড়ি। তাহলে বুঝতেই পারছো যে আমি কতটা ছোট ছিলাম, এবং তখন না আমাদের বলার মতো কেউ ছিল না যে এটা করো না, ওটা করো না। তো তখন আমার ধরা পড়ে। তো রীতিমতো আমি ডাক্তার দেখাচ্ছিলাম, যে ডাক্তার ওষুধ দিচ্ছিল, ওষুধ খাচ্ছিলাম, তো পিরিয়ডস হচ্ছিল, ওষুধ না খেলে পিরিয়ডস হচ্ছে না, এই টাইপের প্রবলেম আমার চলছিল। তার সাথে ডাক্তারও দেখাচ্ছিলাম।
মানে আমি দেখেছিলাম যতগুলো ডাক্তার দেখেছি কেউ না আমার ঠিকঠাক মতো ট্রিটমেন্ট করেনি বা কেউ আমাকে সেইভাবে গাইড করেনি যে এটা করা উচিত এটা করা উচিত না। তারা শুধু আমাকে হরমোনাল মেডিসিনই দিয়ে গেছে। তারপরে এমন করে চলতে 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 আমি এক ডাক্তার থেকে আরেক ডাক্তার চেঞ্জ করি। তারপরে আমার বিয়ে হয়। তো লাস্ট আমি যেই ডাক্তার দেখিয়েছিলাম আমার বিয়ের আগে, তো উনি বলেছিল যখন তুমি মানে প্রেগনেন্সি প্ল্যানিং করবে তখন আমার কাছে আসবে 3 মাস আগে, তোমার আলাদা কিছু মেডিসিন চলবে বা কিছু। তো এমন করে আমার বিয়ে হয়। বিয়ের পরেও ওনার মেডিসিনই আমি খাচ্ছিলাম যে খেলে পিরিয়ডস হতো, নাহলে হতো না। তারপরে যখন আমরা বেবি প্ল্যানিং শুরু করি তখন আমরা তার কাছে গেছিলাম। তো উনি তখন আমাকে অনেক টেস্ট অনেক কিছু দিয়েছিল। তো সেখান থেকে চেষ্টা করেছিলাম, বাট হয়নি। তারপরে মিডিলে অনেক ট্রিটমেন্ট, অনেক ওষুধ, ইনজেকশন, অনেক কিছু করা হয়েছে। সেই স্টোরিটা আমি আগে ভিডিওতে তোমাদের সাথে মানে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। তো তারপরে মানে এত ট্রিটমেন্ট এত কিছু করার পর আমি না পুরো পাজেল হয়ে গেছিলাম যে যেই দিকেই যাচ্ছিলাম রাস্তা বন্ধ হয়ে যাচ্ছিলো, সাকসেস কোনো দিকেই পাচ্ছিলাম না। তারপরে রীতিমতো মানে রাগ, ভয়, ডিপ্রেশন সমস্ত কিছু না একবারে চলে এসেছিলো। তো তখন হঠাৎ করে একদিন ডিসাইড করলাম আমি না ওষুধ খাবো, না কোনো ট্রিটমেন্ট করাবো, না যদি ভগবান আমার লিখে থাকে যে আমার বেবি হবে তো হবেই, যেমন করুক, মনে একটা বিশ্বাস ছিল। তারপরে সেখান থেকে আমার শুরু হয় নিজের ডায়েটের ওপর ফোকাস করা, তার সাথে ইয়োগা, এক্সারসাইজ আমি খুব করেছি। তারপরে আমি ফাইনালি এত কিছু করার পরে অ্যাকচুয়ালি আমাকে যেতে হয়েছিল কারণ আমার বেবি উঠে গেছে। তো অনেক মানে আমি ইয়োগা করেছি, তার সাথে ডায়েট মেনটেন করেছি, বাইরের খাবার টোটালি আমি মানে না করে দিয়েছিলাম। মানে রীতিমতো আমি 1 থেকে 1.5 বছরের ওপরে কোনো বাইরের খাবার খাইনি, না কোল্ড ড্রিঙ্কস, না চিপস, মানে কোনো বাইরের খাবার না। যদি হ্যাঁ কখনও দেখো আমরা মানুষ, আমাদের ক্রেভিং হয়, কখনো যদি আমার ক্রেভিং হতো, ধরো আমি চাউমিন খেতে খুব ভালোবাসি, তো সেটা বাজারে না এনে আমি বাড়িতে বানিয়ে খেতাম। বাড়িতে তার মধ্যে বিভিন্ন সবজি টবজি দিয়ে আমি বানিয়ে খেতাম, কিন্তু আমি মানে বাইরের খাবার সম্পূর্ণ না। এরপরে আর তার সাথে ইয়োগা, আর তার সাথে ছিল দুটো মেন কপালভাতি আর অনুলোম বিলোম। খুব খুব ভালো। তোমরা প্রাণায়াম, তোমরা যারা বেবি প্ল্যানিং করছো তো তোমরা মানে ইয়োগা তার সাথে এই দুটো প্রাণায়াম অবশ্যই করবে। প্রচণ্ড পরিমাণে হেল্প করে মেয়েদের ইনার হেলথটাকে ঠিক করার জন্য। তো আমি ব্যাস এগুলোই করেছি। মানে আমি কোনো বাইরের খাবার খেতাম না, কোনো জাঙ্ক ফুড খেতাম না। এই তো মাম্মা। তার সাথে ইয়োগা করেছি, একটা মেনটেন করেছি নিজেকে, ওয়েট কমিয়েছি। কারণ দেখো আমার ওয়েট কখনোই বেশি ছিল না, তাও আমি আমার ওয়েটটা অনেক কমিয়েছিলাম। আমার 55 ছিল, সেখান থেকে আমি 49 হয়েছিলাম। তাহলে মানে ভাবতে পারছো যে কতটা পরিমাণে আমি ওয়েটটাকে কন্ট্রোল করেছি। আমি মোটা কখনোই ছিলাম না। তারপরে এরপরে আর একটা জিনিস, তোমার মনে কি হচ্ছে মাম্মা, এই তো তোমার মনে একটা ইচ্ছা থাকতে হবে না আমি ন্যাচারালি কনসিভ করবো, যেটা আমার প্রথম থেকেই ছিল। যে প্রথম থেকে আমি ভাবতাম এই সব ওষুধ ট্রিটমেন্ট এগুলো দিয়ে আমি কনসিভ করতে চাই না, আমি ন্যাচারালি কনসিভ করতে চাই, যেমনভাবে ন্যাচারালি হয় তেমনভাবে কনসিভ করতে চাই। তো এই একটা মনে বিশ্বাস। আর নিজেকে কিছু ইয়োগা, ডেলি রুটিনটা ঠিক করার পর আমি ন্যাচারালি কনসিভ করেছি। আর তোমাদের আমি একটা জিনিসই বলবো, মানুষের শরীর মানে মানুষের বডিটা এমনই একটা জিনিস না, মানে যেটার মধ্যে যখন তখন মিরাকেল হতে পারে। তারপর যখন আমি প্রেগনেন্সির পজিটিভ রেজাল্টটা নিয়ে যখন আমি আমার ডাক্তারের কাছে গেলাম, হ্যাঁ হ্যাঁ এই তো, যখন আমি ডাক্তারের কাছে গেলাম তো ডাক্তার যখন প্রথমেই শুনলো যে আমি ন্যাচারালি কনসিভ করছি, ডাক্তার প্রথমে অবাক হয়েছিল যে কেমন করে সম্ভব, যার ওপরে এত ট্রিটমেন্ট, এত ইনজেকশন, এত কিছু দেওয়া হয়েছে, তা সত্ত্বেও সেও মানে কনসিভ করতে, এই তো মাম্মা, কনসিভ করতে পারেনি। সে কীভাবে ন্যাচারালি কনসিভ করলো। প্রথম সবার লাস্টে একটা কথাই বলবো, মনের বিশ্বাস, আর তুমি যদি তোমার লাইফস্টাইলটাকে ঠিক করো সমস্ত কিছু সম্ভব। তাই থিঙ্ক তোমরা যেটা জানতে চেয়েছিলে তোমরা জানতে পেরেছো। আর তোমরা যারা প্রেগনেন্সি প্ল্যানিং করছো এই কটা জিনিস মাথায় রেখো, দেখবে সমস্ত কিছু সম্ভব। রাইট টাইমে তোমরা রাইট জিনিসটা অবশ্যই পাবে।
আর তোমরা যদি আমার পুরো প্রেগনেন্সি জার্নিটা শুনতে চাও, অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্টে গিয়ে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কেমন লাগলো সেটাও বলো। তো আজকের মতো টাটা।